স্যার আমি নুন খেয়েছি মালিকের। আমি এটা কি করে করতে পারি বলুন? এই কাজটা তুই যদি না করিস তাহলে কিন্তু তুই বাঁচতে পারবি না। ভেবে দেখ, সবকিছু তোর ওপর। এটা আমি কি করে করতে পারি স্যার? আমার মতো গরিবকে কেন ফাঁসাচ্ছেন আপনি? আমার ছোট ছোট বাচ্চা আছে জানেন, ওরা না খেতে পেয়ে মারা যাবে যদি আমি জেলে চলে যাই। যদি তুই ওকে খুন করিস তাহলে তোকে আমি এত টাকা দেব যে সারা জীবন তোকে আর কাজ করে খেতে হবে না, আর তোর বংশধরেরা তোকে দু হাত তুলে আশীর্বাদ করবে রে। আমি এই খুন করতে পারবো না স্যার। আপনি কেন আমাকে ফাঁসাচ্ছেন? আপনি কেন আমাকে ফাঁসাচ্ছেন? আমি তোকে বলেছি না যে তুই যদি ওকে খুন না করিস তাহলে তুই তোর নিজের পায়ে কুড়ুল মারবি, আর তোর সাথে সাথে তোর পরিবারকেও আমি শেষ করে দেবো একবারে। ভেবে দেখ, তোকে আজ রাতটা সময় দিলাম। এই কাজ আমি করতে পারবো না স্যার। আমি এই কাজটা করতে পারবো না। আপনি অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নিন, আমি এই কাজটা করতে তুই পারবো ছাড়া না। এই কাজটা আর কেউ করতেই পারবে না, আর যদি কেউ করেও তাহলে ধরা পড়বার ভয় আছে। হ্যালো। হ্যাঁ স্যার, আমি জবরু বলছি। হ্যাঁ জবরু বলো, কি জন্য ফোন করলে? স্যার আপনার জন্য একটা খবর আছে। খবর আছে? কিরকম খবর? বকশিস চাই স্যার। বকশিস পেয়ে যাবে জবরু, আগে খবরটা কি বলো। গার্ডেনের পাশের মাছ বাজারে 11টা থেকে 12টার মধ্যে একটা ডিল হবে। গার্ডেনের পাশে মাছের বাজারে একটা ডিল হতে চলেছে? কিরকম ডিল হতে চলেছে তাড়াতাড়ি বলো। স্যার সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু খবরটা একদম পাক্কা। দেখো জবরু, আমি অনেকবার বলেছি অর্ধেক খবর আমাকে দেবে না। স্যার একটা লোক একটা কথা বলবে। কি বলবে? স্যার লোকটা বলবে যে আমাকে এই গোটা রুই মাছটা কেটে দাও তো। একটা গোটা রুই মাছ কাটা অবস্থায় দাও তো। আচ্ছা, একটা গোটা রুই মাছ কাটা অবস্থায় দেবে? ছড়িয়ে পড়ো। এখানে একটা লোককে দেখতে পাচ্ছি, নীলচে শার্ট পরে রয়েছে, ঘাবড়ে আছে মনে হচ্ছে। মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। ঠিক আছে কাজল, দেখো কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, কোনো কোড ওয়ার্ড বলে কিনা। কে কি কথা বলছে সেগুলোও মন দিয়ে শোনো কিন্তু। ইয়েস স্যার। ও আপনার দিকেই যাচ্ছে। সচিন দেখো ওই লোকটা ওই মেয়েটার সঙ্গে কি কথা বলছে। আরে দিদি, এই চিংড়ি কত করে দিচ্ছেন? 500 টাকা করে দিচ্ছি দাদা। আমাকে 1 কিলো চিংড়ি দেবেন তো। হ্যাঁ স্যার, ও তো চিংড়ি নিচ্ছে। ওকে ঠিক আছে, যদি এসিপি স্যার বলেছিলেন যে 11টা থেকে 12টার মধ্যেই আসবে, হ্যাঁ এখনো সময় হাতে আছে। দেখি। দেখি আর একটু ওয়েট করে।
মাছ পাবে, টাটকা মাছ, টাটকা মাছ। ওই কাটা রুই মাছটা আমাকে দাও তো। আরে তোর জন্যই তো রেখেছি। আমার জন্য? হ্যাঁ। কত করে? 500 টাকা। 400 করে পাবো? আচ্ছা ঠিক আছে, নিয়ে যা। দাও। স্যার, এখানে মাছওয়ালির কাছে একজন লোক এসছে, আর এ সেই কোডওয়ার্ডটাই বলছে যেটা খোচর আমাদের বলেছিল। ঠিক আছে কাজল, এখনো কিছু বলো না। দেখো ওখানে ওই মাছওয়ালির সঙ্গে কি কথা বলে, খেয়াল রেখো। দে দে। 400 টাকাতেই দাও। আরে বাবা, সাবধানে ঢোকা, সাবধানে। হ্যাঁ, এই নে, নিয়ে যা, নিয়ে নে। স্যার, ও মাছটা নিয়ে নিয়েছে আর ও চলে যাচ্ছে। ঠিক আছে, ওকে যেতে দাও। তুমি ওই মাছওয়ালিকে পাশে নিয়ে চলে যাও। আমি আর শচীন লোকটার উপরে নজর রাখছি, ঠিক আছে? ইয়েস স্যার। শচীন, ওই লোকটাকে দেখতে পেয়েছো? হ্যাঁ, এদিকে এসেছে, দেখেছি স্যার। হ্যাঁ স্যার, আমার সামনে দিয়ে যাচ্ছে। ধরবো স্যার? না 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 না, ওকে যেতে দাও, যেতে দাও। বাজারের মধ্যে কিছু নয়, বাজারে কিছু করলে এক্ষুনি ঝামেলা বেঁধে যাবে। ফলো করো ওকে। কিছু কথা আছে, চলো আমার সাথে, চলো। আরে এই যে ভাই, আরে এই ভাই, আরে শোনো, আরে এই আরে কিছু না, কিছু না, কিছু না, কিছু না, আমরা দেখে নিচ্ছি, আমরা সিআইডি অফিসার। ঠিক আছে, ঠিক আছে। কত দূর পালাবি তুই? হ্যাঁ, সিআইডি? আমি কি করেছি স্যার? আমাকে আমাকে কেন ধরেছেন? তুই কি করেছিস আর কি করতে চলেছিস সেটা তো তুই বলবি নাকি? আমি আর কি বলবো? আমি কিচ্ছু করিনি, আমি কি জানি? তুই কিছু করিসনি? হ্যাঁ, সত্যি কথা বল, কি ডিল হয়েছে তোর ওই মাছওয়ালির সঙ্গে? আমার কারোর সাথে কোনো ডিল হয়নি। তাহলে ওখান থেকে পালালি কেন আমাদের দেখে? আমার প্রতিবেশীর সাথে ঝগড়া চলছে। ও গত বছর আমার উপরে গুন্ডা লাগিয়ে দিয়েছিল, আমাকে প্রাণে মারতে চায়। আমি ভাবলাম আপনারা ওই গুন্ডাগুলোই। তোর কি আমাদের গুন্ডা বলে মনে হয়? স্যার, এরকম লম্বা চওড়া মানুষকে দেখে লোকে আর কি বা ভাববে? যে কেউ ভাববে আপনারা গুন্ডা। দেখো তোর প্যাকেটে কি আছে, কি নিয়ে ঘুরছিস তুই? দেখি। মাছ আছে স্যার। মাছ আছে? হ্যাঁ স্যার, মাছ আছে, এই তো দেখুন না। স্যার, মাছের মধ্যে কিছু আছে? এটা মাছ নাকি? এই হ্যাঁ? এই এই বন্দুকটা কোথা থেকে এলো? গানটা তোর হাতের প্যাকেটে ছিল আর আমাদের জিজ্ঞাসা করছিস? আমি তো ওই মহিলার কাছ থেকে এই মাছটা কিনেছিলাম। এই বন্দুকটা এর ভেতরে কি করে ঢুকে গেল আমি জানি না। ওর গানটা তো ইম্পোর্টেড স্যার, আর এখানে কিছু নাম্বারও লেখা আছে। ও, DKG 5713YS। এই নাম্বার থেকে আমরা এর মালিকের খোঁজও করতে পারি। কাকে মারার জন্য নিয়ে যাচ্ছিলি সেটা? চাইলে আমাকে ফাঁসিতে চড়ান, চাইলে যা খুশি করুন, আমি কিচ্ছু জানি না এই বন্দুকটা কোথা থেকে এলো। স্যার, একটা কাজ করি, ওই মেয়েটার সামনে নিয়ে যাই। দুজনের সামনাসামনি হলে সত্যিটা জানা যাবে স্যার। চল চল চল। আরে বাপরে, আমি মিথ্যে কথা কেন বলবো? আমি সত্যি কথা বলি, আমি কিছু জানি না, আমি কিছু করিনি। ওই লোকটা এলো, আমাকে বলল যে ঠিক এই মাছটাই চাই আর এক্ষুনি চাই। আমি দিয়ে দিলাম। আচ্ছা তুমিই বলো, আমি কি এমন বড় সড়ো ভুল কাজ করেছি? চল বস এখানে। মাছের পেটের মধ্যে গান করতে গেল, এই যে গানটা। আমি কি করে জানবো যে এই গানটা কোথা থেকে এলো? আমি তো শুধু মাছটা বেচেছি গো। তোমরা সবাই না আমাকে একদম ফাঁসাবে না। মাছের মধ্যে গান ছিল, তুই জানিস না? আমি রেখেছিলাম। তাহলে কি আমি আরে রেখেছি? আমি কি করে জানবো কে রেখেছে? আমি তো মাছটা শুধু বেচেছি। আজব ব্যাপার, মাছ কিনেছে যে সেও জানে না, আর দিয়েছে যে সেও জানে না। শোন, মিথ্যে কথা বলিস না, বুঝেছিস? আচ্ছা একটা কথা বলতো, ওই মাছটাকে একে বেচার আগে তুই আর কাউকে দেখিয়েছিস? আরে দিনে 50 জন আসে মাছ দেখতে।
কিছু মনে পড়লো? কার কাছে দিয়েছিলি? কে কিনেছিল মাছটা? একটা লোক ছিল, সে মাছটা কিনেছিল, তারপরে ফিরে এসে বললো যে মাছটা এখানেই রেখে দে। আর তুই ফেরত নিলি? আমি বললাম একবার মাছটা যখন আমি বেচে দিয়েছি আমি আর ফেরত নেব না। তারপর? লোকটা বলল আমাকে 20,000 টাকা দেবে, এই মাছটা অন্য একটা লোককে বেচে দিতে হবে। আর আমি মাছটা এখানেই রেখে দিয়েছিলাম। তুই জানতিস কি করে যে ওই মাছটা কাকে বিক্রি করতে হবে? লোকটা বলেছিল যে একটা লোক এসে আমাকে বলবে যে ওই কাটা রুই মাছটা চাই, তাই এ বললো আর আমি দিয়ে দিলাম ওকে। আরে আমি কি জানি যে মাছের ভেতরে তুই বন্দুক লুকিয়ে রেখেছিস? এ, ঝামেলা সারা তোরা করিস আর ফকটে আমাকে ফাঁসিয়ে দিস। স্যার স্যার আমি কিছু জানি না, সত্যি আমি সত্যি বলছি। কে ছিল লোকটা যে ওই মাছটা কিনে আবার তোকে ফেরত দিয়েছিল? আমি ওকে চিনি না সাহেব। লোকটা যদি আবার তোমার সামনে আসে, লোকটাকে দেখে চিনতে পারবে তো? হ্যাঁ সাহেব। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো। হে ভগবান, কে করেছে এটা? আমি জানি না, আমি তো গুলির আওয়াজ শুনলাম আর দৌড়ে এসে দেখি যে এখানে দুজন মরে পড়ে আছে। না না, আপনি মিথ্যে কথা বলছেন, আপনি মেরেছেন বাবুকে। এই তুই কি মিথ্যা বলছিস? আমি কেন মারবো ওনাকে? তাহলে কে মেরেছে বাবুকে? হ্যাঁ, কেউ তো ছিল না এখানে, আপনি মেরেছেন বাবুকে। আমি এক্ষুনি সিআইডি কে ফোন করছি। হ্যালো, হ্যাঁ কোথায়, কখন? ও ঠিক আছে, আমরা এক্ষুনি ওখানে পৌঁছাচ্ছি। হ্যাঁ, বিজনেসম্যান রূপেশ কুমার খুন হয়েছেন। কেউ একজন ওকে আর ওর চাকরকে গুলি মেরে দিয়েছে। সচিন, অভিজিৎকে ফোন করে বলে দাও ওখানে আসার জন্যে। স্যার, আর কাজল, একে ব্যুরোতে নিয়ে যাও, ওই লোকটার স্কেচ বানাও, আর এই লোকটাকেও সঙ্গে নিয়ে যাও। যতক্ষণ না এই কেসটার অনুসন্ধান শেষ হয়, বাবরে, ততক্ষণ আমি এই খবরটা নিই যে এই গানটা আসলে কার, এর মালিকের পরিচয় কি। হ্যালো হ্যালো, আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। দয়া, হ্যাঁ বলো। হ্যাঁ 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 স্যার, দয়া। আপনি কেমন আছেন স্যার এখন? ভালোই আছি। স্যার ওই একটা গানের ব্যাপারে খোঁজ নেওয়ার ছিল। গান? হ্যাঁ, এটাই জানার ছিল স্যার যে ওই গানটা বেওয়ারিশ কিনা। ওটার নাম্বার আছে কি? হ্যাঁ স্যার, নাম্বার আছে। গানটার নাম্বার হচ্ছে DKG 5317YS। হ্যাঁ স্যার, এটাই জানতে চাইছি যে কার নামে রেজিস্টার্ড আছে এটা। একটু হোল্ড করো, আমি দেখে বলছি। ওকে স্যার, হোল্ড করছি আমি। স্যার আমার মনে হয় না এই গানটা কেউ রেজিস্টার করিয়েছে। হ্যাঁ সচিন, আমারও তাই মনে হয়। হ্যাঁ স্যার। দয়া, এই গানটা রেজিস্টার্ড নয়। কি? গান রেজিস্টার্ড নয়? না দয়া। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। গানটা চুরি করা। তাহলে তো স্যার যারা চোরাই গান কেনে অথবা বেচে তাদের ধরতে হবে, ওদের জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, আমাদের একটা অফিসার আছে যে নাম বদলে এই গ্যাংয়ের পেছনেই ঘুরে বেড়াচ্ছে। হয়তো ও আমাদের সাহায্য করতে পারে। আমি এখনই ফোন করছি ওকে। লাশটা কোথায়? স্যার উপরের ঘরে। চলুন দেখান। আসুন স্যার। এই যে স্যার। গুলি করে মেরেছে, খুব কাছে থেকে গুলি করেছে। দুটো লাশ স্যার, একই জায়গায় একসাথে দুজনকে খুন করে ফেললো স্যার। সেটা তো ঠিকই। আচ্ছা, কে খুন করেছে কিছু জানেন আপনারা? জানি না স্যার। আর তোমরা দুজন কোথায় ছিলে যখন এদেরকে গুলি করেছিল? আমি তো এখানে ওই নিচে হলে ছিলাম স্যার। এখানে হলে ছিলেন আর কেউ এসে গুলি করে গেল আর আপনি কাউকে দেখতে পাননি? না স্যার। আর তুমি কোথায় ছিলে? স্যার আমি বাইরের গেটে দাঁড়িয়েছিলাম, যেখানে বাবুর গাড়িটা দাঁড়িয়ে থাকে। সেখান থেকে কাউকে পালাতে দেখোনি তুমি? আগে না স্যার। তুমি শেষ কখন দেখেছো তোমার স্যারকে, রূপেশ কুমারকে? স্যার গুলি চলার আধ ঘন্টা আগে দেখেছি। এক্সারসাইজ করে নিচে আসে আর বলে
আমার ফিশ মার্কেটে যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে, আমি এখন সোজা অফিসে যাব। মানে ওনারও মাছ বাজারে যাওয়ার কথা। হ্যাঁ স্যার, ওনার ওখানে মানে অফিসে কারোর সাথে মিটিং ছিল। স্যার, এই দেখুন স্যার, গান পাউডার। গান পাউডার, এর মানে খুনি এখান থেকে গুলিটা চালিয়েছে। কিন্তু এরা তো নাকি কাউকে পালাতে পর্যন্ত দেখেনি, আর এরা দাবি করছে গুলিটাও নাকি এরা চালায়নি। কিন্তু যে গুলি চালিয়েছে সে পালালোটা কোত্থেকে? বিবেক, এদের সবার হাত চেক করো, দেখো গান পাউডার লেগে আছে কিনা। হ্যালো, হ্যাঁ বলছি। আচ্ছা, খবর পাকা তো? একটা কাজ করো, তুমি কথার মধ্যে ভুলিয়ে রাখো। হ্যাঁ, আমরা পৌঁছচ্ছি। ওকে। দয়া, আম্বি ভ্যালিতে বন্দুকের লেনদেন হতে চলেছে। 5-6 জন আসছে বোধহয়। আমাদের একজন অফিসার আছে যে ছদ্মবেশে ওখানে দাঁড়িয়ে রয়েছে। যদি বন্দুক যে বিক্রি করছে তাকে ধরা যায়, তাহলে আমরা জানতে পারবো যে মাছের পেটে যে বন্দুক ছিল সেটা কোত্থেকে এসছে। দেখো, ভালো করে দেখো, এগুলো কোনো সাধারণ বন্দুক নয়। ইন্টারন্যাশনাল মার্কেটে যদি এগুলোর দাম জানতে যাও, তোমাদের পুরো মাথা ঘুরে যাবে। একটা বন্দুকের দাম 2-3 লাখ টাকা। দেখুন, দাম যেমনই হোক না কেন, কাজ কিন্তু সেরকমই হওয়া চাই। কাজের কথাটা ছেড়ে দাও বন্ধু। এই বন্দুকটা দেখছো তো, এর রেঞ্জ 2 কিলোমিটার দূরত্ব পর্যন্ত। যেভাবেই হোক চালাও, গুলি সোজা 2 কিলোমিটার দূর অব্দি যাবে। এরকমই একটা বন্দুক আমাদের কাছেও আছে। তোমাদের এখানে কে রাখলো বলো? এই যে যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই থাক, একদম পালাবার চেষ্টা করবি না। ঠকিয়েছো, তোমরা সবাই মিলে আমাকে ঠকিয়েছো। কে ডেকেছে এদেরকে বলো, তাকে অনেক দাম দিতে হবে। পরে না হয় দেখে নিস কতটা ভালো না খারাপ। যে ডাকা সে তো ডেকে নিয়েছে। থ্যাংক ইউ দিলীপ, থ্যাংক ইউ ভেরি মাচ। অবশেষে তোমার পরিশ্রম সফল হলো, তুমি এই গ্যাংটা ধরেই ফেললে। স্যার, 6 মাস ধরে এই র্যাকেটটা ধরার চেষ্টা করে চলেছি, আজ নাগালে এলো। ও, তুমি তাহলে সিআইডির লোক? হ্যাঁ, এবারে তোরা সব এক লাইনে দাঁড়িয়ে যা। চল, আবে চল। এবার এই গানটাকে মন দিয়ে দেখ। তোদের মধ্যে কেউ এই গানটাকে চিনিস? হ্যাঁ, ভালো করে দেখ, ভাব ভালো করে, পরে আবার বলিস না যে বন্দুকটা ভালোভাবে দেখতে পাইনি। এই গানটা চিনতে না পারলে এই ছবিটা ভালো করে দেখো, এই স্কেচ। একে তো নিশ্চয়ই চিনবে। হ্যাঁ, চেনো ওকে? হ্যাঁ স্যার, আমি দেখেছি এই লোকটাকে। কোথায় থাকে? আমি তো সেইটা জানি না, কিন্তু জুনা বাজারে এই লোকটাকে বারবার আসতে যেতে দেখেছি আমি। জুনা বাজারে? জুনা বাজারে? দেখে চলো, কেউ না কেউ তো একে চিনবে জুনা বাজারে। শচীন, সব কটাকে নিয়ে চলো। স্যার,
দাদা এই স্কেচটা ভালো করে দেখুন আর বলুন যে এই ছেলেটাকে কোথাও দেখেছেন বলে মনে হচ্ছে। এ তো অদ্ভুত ব্যাপার, এই ছেলেটা তো এক্ষুনি এইখান থেকে গেল। এখন এখান দিয়ে গেল? হ্যাঁ। কোথায় গেল ছেলেটা? হয়তো চিনুর দোকানে গেছে। চিনুর দোকানে? হ্যাঁ, ও চিনুকে প্রায় চুরির মাল বিক্রি করে, চিনুর বিশেষ সাপ্লায়ার ও স্যার। তার মানে চিনু চোরাই জিনিস রাখে? হ্যাঁ হ্যাঁ স্যার, চিনু চুরির মাল কেনা আর বেচা দুটোই করে স্যার। আর তুমি? স্যার আমি তো সাদামাটা ব্যবসা করি, এসব আমি কিছুই করি না স্যার। আমি তো শুনেছি তুমিও চোরাই গান কেনা বেচা করো। আরে এসব গান টান ভেতরে রাখো, আমাকে ফাঁসাবে নাকি? আমি এসব ধান্দা বান্দা করি না, সত্যি বলছি। আমি একটা কাজ করুন, আপনি চিনুকে গিয়ে জিজ্ঞেস করুন, জান এখনো হয়তো ও চিনুর দোকানেই আছে। এই চিনুর দোকানটা কোথায়? এই তো এইদিকে 2-4টে দোকান ছেড়ে দিয়ে। হ্যাঁ ঠিক আছে। একটা কথা বলো তো, তুমি এটা জানলে কি করে যে চিনু চোরাই জিনিস কেনা বেচা করে? স্যার ও ও দাদা এই ছেলেটা দোকানে এসেছিল? হ্যাঁ এসেছিল। কি হয়েছে? সেটা অবশ্যই বলবো। লোকটা কোথায়? হ্যাঁ এসেছিল, কাজ হয়ে গেছে, চলে গেছে। কাজ শেষ হয়ে গেছে? কোথায় গেল? এ ভাই তোমরা কারা? হ্যাঁ প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছ। দেখো আমরা সিআইডির লোক, আর একটা কেসের ব্যাপারে ওকে জিজ্ঞাসাবাদ করতে হবে। সিআইডি? কি হয়েছে স্যার? দেখো ঠিকঠাক উত্তর না দিলে ঝামেলায় ফেসে যাবে। আমাদের কাছে খবর আছে যে এখানে চোরাই জিনিস কেনা বেচা হয়। স্যার ঠিকঠাক কি তো বলছি। তাহলে এটা বলো যে এই গান তুমি বেচেছো? না না, আমি বিক্রি করিনি স্যার। চেনো এই গানটা? হ্যাঁ স্যার, এই গানটা তো ওর কাছে ছিল, ওরই এটা। এই লোকটা কোথায় গেছে? জানি না। এই লোকটাকে চাই আমাদের। স্যার ও তো চলে গেছে। দেখো ছেলেটাকে যে কোনো মূল্যে চাই আমাদের। দরকার হলে তুমি মাটি খুঁড়ে বের করবে ওকে, বুঝেছো? কিও ও ও কিও রাত্রে 9টার সময় আমার সাথে দেখা করবে। রাত 9টায়? কিন্তু দেখা করবে কেন? টাকা নেওয়ার জন্য। কোথায়? হাইওয়েতে চিঙ্গারি হোটেল আছে, ওর সামনে। তোমার কাছে ওর নাম্বার আছে তো? হ্যাঁ 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 স্যার, আপনি বললে ওকে ফোন করে আগে ডেকে নিই। না, তোমাকে কিচ্ছু করতে হবে না। ওর সাথে 9টার সময় দেখা হবে। চলো আমাদের সাথে, দেখা যাক যে মাছের পেটে গানটা রাখলো কে। 9টার সময় ওখানেই দেখা হবে ওর সাথে। চলো। সাড়ে 9টা বেজে গেল। 9টা টাইম দিয়েছিল, এতক্ষণে তো আসা উচিত ছিল। আর একটু অপেক্ষা করে দেখি, টাকা পয়সার ব্যাপার, আসবে তো অবশ্যই ও। স্যার মনে হচ্ছে মিথ্যে বলছে লোকটা। ওকেই জিজ্ঞাসা করে নিচ্ছি। চল, 9টার সময় বলেছিল না, 10:15 বাজে। কি হলো, কোথায় গেল? জানি না স্যার,
টাকার ব্যাপারে ও কখনো দেরি করে না স্যার, সব সময় টাইমে আসে স্যার। তোর কাছে ওর নাম্বার আছে না? হ্যাঁ, ফোন কর ওকে, দেখ কোথায় আছে ও, আর বল তুই টাকা নিয়ে এখানে দাঁড়িয়ে। স্যার রিং হচ্ছে কিন্তু ফোন তুলছে না। আবার লাগা ফোন। যখনই ও ফোন করছে রিংয়ের আওয়াজ আশেপাশেই হচ্ছে। আবার ফোন কর। স্যার, আওয়াজটা এই দিক থেকে আসছে। আওয়াজ তো এখান থেকেই আসছে, ফোন মনে হচ্ছে ভেতরেই আছে। কিন্তু গাড়ির মধ্যে তো কেউ নেই স্যার, আওয়াজটা আসছে কোথা থেকে? বিবেক, ডিকি চেক করো তো। হ্যাঁ স্যার। স্যার, মোবাইল এখানে স্যার। কেউ একে গুলি করে দিয়েছে। আমরা পৌঁছানোর আগেই এর ব্যবস্থা করে দিয়েছিস। বাস। স্যার আমি জানি না কে খুন করেছে, আমি তো আপনাদের সঙ্গেই ছিলাম। আচ্ছা দেখ, যদি এটা ভেবে থাকিস যে তুই এখান থেকে কিচ্ছু না বলে পার পেয়ে যাবি, তাহলে সেটা খুব ভুল ভাবনা হবে তোর, বুঝেছিস? তুই বলেছিলিস খুনিকে, তাই না? স্যার আমাকে বিশ্বাস করুন, আমি কাউকে কিচ্ছু বলিনি। আমি নিজেই পাগল হচ্ছি এটা ভেবে যে কেউ এটা জানতে পারলো কি করে। কেউ তো নিশ্চয়ই বলেছে, তাই না? কে বলতে পারে? দেখ, তুই আর আমরা ছাড়া ব্যাপারটা কেউ জানতো না যে ও ওখানে আসবে। তাহলে স্যার আপনারা যখন আমার দোকানে এসেছিলেন তখন থেকে এই পর্যন্ত আপনাদের সঙ্গেই আছি। যদি আমি কাউকে ফোন করতাম বা কারোর ফোন ওঠাতাম তো আপনারা জানতেই পারতেন না। আমি ফোনে শেষ কথা তখনই বলেছিলাম যখন আপনারা আমার দোকানে এসেছিলেন। স্যার, হ্যাঁ? স্যার আমরা যখন ওর দোকানে যাই তখন ও ফোনে কথা বলছিল। আমাদের যখনই দেখলো তাড়াতাড়ি ফোনটা রেখে দিল। তখন আমার মনে হচ্ছে ও ফোনটা ঠিকমতো রাখেনি আর কেউ আমাদের কথা শুনেছে। আচ্ছা, কার সাথে কথা বলছিলে তুমি ফোনে? একটা সাপ্লায়ার আছে যে চুরির মাল নিয়ে আসে, এই যে লোকটা মারা গেছে ওরই বস। আচ্ছা, তোমাকে দেখা মাত্রই ও তাড়াহুড়ো করে ফোনটা রেখে দেয়। ফোনটা ঠিক মতো রাখা ছিল না, তার মানে হলো তোমরা যখন এর সঙ্গে কথা বলছিলে তখন ফোনটা চালু ছিল। আর ওই লোকটা আমাদের সব কথা শুনে ফেলেছে। ঠিক বলেছো বিবেক, ওই লোকটা আমাদের সমস্ত কথা শুনেছে, তারপরে ও ওর লোককে 9টার আগেই ডেকেছে আর তাকে খুন করে দেয়। এই লোকটা থাকে কোথায়? ওর অ্যাড্রেস দে আমাদের। স্যার এরকম লোকেদের কোনো ঠিক ঠিকানা থাকে না, আর থাকলেও সেটাও কাউকে দেয় না ওরা। তাহলে কোথায় পাওয়া যাবে একে? চারকোটে একটা ফ্যাক্টরি আছে যেটা বন্ধ পড়ে আছে। যতবারই আমি ওর সাথে দেখা করেছি ওখানেই করেছি। আচ্ছা, তাহলে দয়া একটা কাজ করো, তুমিও গিয়ে ওর সঙ্গে দেখা করো ওখানে। এই গোডাউনটা ওরই নাকি অন্য কারো? এটা তো জানি না স্যার, কিন্তু আমি যখনই ওর সাথে দেখা করেছি এখানেই করেছি। বাহ, বেশ নির্জন জায়গা। ফ্যাক্টরিটা বন্ধ আছে অনেকদিন মনে হয়, সেই জন্য এই জায়গাটাই বেঁচেছে এসব কাজের জন্যও। দেখা যাক কোথায় ঘাপটি মেরে লুকিয়ে বসে আছে। তুই এখানেই দাঁড়া, বুঝলি? স্যার এখানে তো কেউ নেই স্যার। কেউ নেই? দেখো স্যাটেলাইট কি বলছে, মোবাইল ফোন কোথায় আছে?
স্যার স্যাটেলাইট তো বলছে যে মোবাইলটা আশেপাশেই কোথাও আছে। মোবাইল ফোন আশেপাশে আছে, তবুও মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই, একটা কাজ কর, তুই তোর ফোন থেকে ওকে কল কর, আর যদিও কল ধরে তো ওকে বলিস যে তুই সিআইডি ব্যুরো থেকে পালিয়ে এসেছিস, আর ওকে জিজ্ঞাসা কর যে ও কোথায়। স্যার ফোন লাগছে না স্যার, বন্ধ আছে। ফোন বন্ধ? অভিজিৎ, এমনটা নয় তো এখানে কোনো আন্ডারগ্রাউন্ড রুম আছে আর ও সেখানে লুকিয়ে বসে আছে? পাতালেও যদি লুকিয়ে বসে থাকে তবুও খুঁজে বের করবো। দেখো হ্যাঁ, স্যার। আশেপাশে কোথাও লুকিয়ে আছে কিনা। অভিজিৎ, হ্যাঁ দয়া। এই দেখো অভিজিৎ, চলো যাই। কিন্তু সাবধানে, বিপদ থাকতে পারে। সচিন, তুমি এখানেই দাঁড়াও, যদি কিছু গড়বড় দেখো তো আমাদের খবর দেবে, আর এই দোকানদারের উপর নজর রাখবে, পালায় না যেন ও। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তুই মেরেছিস না জুনো মার্কেটের ওই গান সাপ্লায়ারকে? হ্যাঁ, কেন মেরেছিস? হ্যাঁ, ও তো তোরই লোক ছিল না? তখন যদি ওকে না মারতাম তাহলে ও আপনাদের সব বলে দিত, আর এমনিতে ওর জায়গায় আমার ভাই যদি হতো তাহলেও আমি মেরে দিতাম। এই 2 নম্বরই ব্যবসায় নিজস্ব কিছু নিয়ম আছে। নিয়মের কথা এমন ভাবে বলছে যেন কত বড় জ্ঞানীও। হ্যাঁ, নিজের লোককে মারলেও তুই বাঁচতে পারবি না, বুঝলি? ওই বন্দুকটার কি গল্প যেটা মাছের মধ্যে তুই লুকিয়েছিলি? ওটা একজন বলেছিল গানটা পাঠানোর জন্য। কে? একজন খুব বড় বিজনেসম্যান আছে, রূপেশ কুমার, তার সেক্রেটারি। রূপেশ কুমারের সেক্রেটারি? হ্যাঁ, আরো 5 লাখ টাকা দিয়েছিল গানটা পৌঁছানোর জন্য, আর আমাদের লোক টাকা দিয়ে ওই মাছ আলীকে রাজি করিয়েছিল, আর ও মাছের ভেতরে গানটা রাখার কথা মেনে নিয়েছিল। আমরা আমাদের কাজটা করে দিয়েছি স্যার। তারপরে গানটার কি হবে, কোথায় যে যাবে আমরা কিচ্ছু জানি না স্যার। কিন্তু আমরা জানি যে তোর সঙ্গে কি হতে চলেছে। তুই যাবি জেলে এবার, বুঝলি? চলো এবার এই রূপেশ কুমারের সেক্রেটারির সঙ্গে দেখা করি। উকিল বাবু, আমার কাছে বেশি সময় নেই, আপনার যা কাগজ তৈরি করার আজকেই তৈরি করে দিন। দেখুন, এতে ভয় পাবার কোনো ব্যাপার নেই। আরে রূপেশ কুমার বাবুর না ফ্যামিলিতে কেউ আছে না দূরের কোনো আত্মীয়। আরে পুরো সম্পত্তি আমারই পাবার কথা। আমি 10 বছর ওনার সেবা করে যাচ্ছি। একদম ঠিক বলছেন আপনি। এত সেবা যখন করেছেন কিছু না কিছু তো তার প্রতিদান পাবেন, তাই না? আমি একটু পরে ফোন করছি। কিছু খোঁজ পেয়েছেন স্যার খুনিকে? হ্যাঁ, আর সবচেয়ে আশ্চর্য কথা এটাই যে বিক্রমবাবু খুনি আমাদের চোখের সামনেই দাঁড়িয়ে আছে। আপনি কি বলছেন স্যার? আমি রূপেশ বাবুকে খুন করিনি। বন্দুক কেন আনিয়েছিলেন ফিশ মার্কেটে? আমি তো কোনো বন্দুক আনাইনি। আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আপনারা কিন্তু আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। ফাঁসানোর চেষ্টা করছি? হ্যাঁ, হ্যাঁ স্যার, আমি বন্দুকটা আনিয়েছিলাম ফিশ মার্কেট থেকে। রূপেশ বাবুর 12টার সময় ওই ফিশ মার্কেটে যাওয়ার কথা ছিল কারোর সঙ্গে দেখা করতে। আমি প্ল্যানটা করলাম আর কাজের লোককে ওখানে পাঠালাম। কিন্তু ওই গানের ব্যাপারে আমরা আগেই জানতে পেরে গেলাম। হ্যাঁ স্যার, কাজের লোক ওখানে পৌঁছেছিল, কিন্তু ও তো
ওখানে আপনাদের দেখলো আর ওখান থেকে পালিয়ে গেল। আর এখানে রূপেশ কুমার বাবু নিজের প্ল্যানটা চেঞ্জ করে নিল। তাই আমি ভাবলাম যে আমি ওনাকে পরে মারবো। মিথ্যে বলছো তুমি। না স্যার, আপনি প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি আমি মিথ্যে কথা বলছি না। আপনি আপনি চাইলে ওই ড্রাইভারকে জিজ্ঞেস করুন। স্যার, আমি তো ফোন করার জন্য বাইরে গিয়েছিলাম, এখানে ভেতরে নেটওয়ার্ক আসছিল না, তাই যেই আমি ফোন করে ভেতরে এলাম আমি গুলির আওয়াজ শুনলাম স্যার। আর যেই গুলির আওয়াজটা শুনলাম আমি দোতলার ঘরে দৌড়ে চলে এলাম স্যার। বিবেক, একটু ড্রাইভারকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ বলো, যখন তুমি এখানে এসেছিলে তখন কি দেখেছিলে? স্যার, ইনিই ভিতরে ছিলেন। ইনি ছাড়া আর ভিতরে কেউ ছিল না। যখন আমি দৌড়ে বাইরে থেকে এলাম তখন ওনাকেই দেখলাম। তুমি দাঁড়িয়েছিলে না এখানে গাড়ির পাশে? হ্যাঁ স্যার, যেই আমি চিৎকার শুনলাম আমি দৌড়ে এলাম। তুমি চিৎকার শুনেছিলে? আগে স্যার। ও, আর সেক্রেটারি স্যার আপনি আপনি কিছু শোনেননি? স্যার, আমি গুলির আওয়াজ শুনেছিলাম, আর যেই আমি গুলির আওয়াজ শুনলাম আমি উপরে চলে এলাম স্যার। একজন গুলি চলার আওয়াজ শুনল আর দ্বিতীয় জন চিৎকার। কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে সেটা এখনই জানা যাবে। সচিন, তুমি একটু গেটের কাছে গিয়ে দাঁড়াও, যেখানে গাড়িটা দাঁড়িয়ে। আমরা উপরে গিয়ে চিৎকার করব, তুমি দেখো শুনতে পাও কিনা। বিবেক, তুমি হলেই থেকো। হ্যাঁ সচিন, পৌঁছে গেছো? রেডি? তুমি একটু চেঁচাও তো। গুলি করে দেবো একদম। স্যার, বাইরে কোনো শব্দ যায়নি। এর অর্থ পরিষ্কার, এই ড্রাইভার মিথ্যে কথা বলছে। আপনাদের এরকম ভাবে আমার মারার অধিকার নেই। আমার মুখ ব্যাকা হয়ে গেছে। এই গালে আরেকটা চাপালে না মুখটা সোজা হয়ে যাবে আবার। তখন তো আমি বলার মতন অবস্থায় থাকবো না। ঠিক আছে, ছাড়ো দয়া। বোবা হয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে। দেখ, বলতে তো তোকে হবেই, সে তোর মুখ যেমনই থাকুক না কেন। বল, নিজের মালিককে কেন মারলি? ওনার কারণে আমার একমাত্র ছেলে ভগবানের কাছে চলে গেছে। উনি আমার ছেলে খুনি। কি করেছিল উনি তোমার ছেলের সঙ্গে? আমার ছেলে হসপিটালে অ্যাডমিট ছিল, ব্লাড ক্যান্সার ছিল ওর। ডাক্তারবাবু বললেন 5 লাখ টাকা ফিস জমা করো, তাহলে তোমার ছেলের চিকিৎসা শুরু হবে, তোমার ছেলে বেঁচে যাবে। আমি রূপেশ বাবুর কাছ থেকে 5 লাখ টাকা চেয়েছি, কিন্তু উনি তখন রূপেশ টাকা দিতে অস্বীকার করেছিল। হ্যাঁ, উনি বলেছিলেন যে ওনার টাকা দান করবার জন্য নয়। আমি হাত জোর করলাম ওনার কাছে, কিন্তু উনি আমাকে টাকা দেবেন না বলে ফিরিয়ে দিলে। এ কেমন মানুষ স্যার? এত বড় বিজনেসম্যান আর 5 লাখ টাকা দিতে পারলো না? বন্ধুদের সাথে লাখ টাকার নেশা করে বেড়াতো। আমি এটাও বললাম যে আপনার এখানে আমি কাজ করে করে সব শোধ করে দেবো, কিন্তু তবু উনি টাকা দিলেন না। আমার ছেলে অকালেই প্রাণটা হারালো, আর আমার ছেলের দুঃখে আমার বউ মারা গেল। সেদিন থেকেই আমি ঠিক করলাম যে এক না একদিন এর প্রতিশোধ আমি অবশ্যই নিয়ে ছাড়বো রূপেশ কুমারের থেকে। মারলে কি করে রূপেশ কুমারকে? আমি বিক্রম সাহেব আর রঘুর কথা শুনে ফেলেছিলাম। বিক্রম সাহেব রঘুকে ধমকিয়েছিল। আমার মনে হয়েছিল এরা যদি ওনাকে মেরে দেয় তাহলে আমার প্রতিশোধ পূরণ হয়ে যাবে। তার মানে বন্দুক কারো, হাত কারো, আর নিশানা অন্য কেউ। তারপর রূপেশ বাবুর ফিশ মার্কেটে যাওয়ার সিদ্ধান্তটা বদলে গেল। আর ও বিক্রম, ওই ফিশ মার্কেটের মিটিংটা ক্যান্সেল করে দাও, ওটা পরে দেখা যাবে।
আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেছে, আমাকে অফিস যেতে হবে। আমি আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে আসছি। ওকে স্যার। আরে ভাই, সকাল থেকে কোথায় ছিলে? মুখটাই তো দেখতে পাইনি। যাও, আমার জন্য এক গ্লাস জুস নিয়ে এসো। পুরো প্ল্যানটা ভেস্তে গেছে। আরে স্যার তো ফিশ মার্কেটে যাওয়ার প্ল্যানটা চেঞ্জ করে নিয়েছেন। ভালো হয়েছে ক্যান্সেল করে দিয়েছেন, গেলেও আমরা কিচ্ছু করতে পারতাম না। কেন, কি হয়েছে? কেউ সিআইডি কে বন্দুকটার ব্যাপারে বলে দিয়েছে। ওনারা তো মেছুনিকেও ধরে নিয়েছেন। আমি তো ভয় পেয়ে পালিয়ে এসেছি। বেশ, শোন, তুই একবারে ঠিক কাজ করেছিস। এবার আমরা কয়েকদিনের জন্য একবারে চুপচাপ থাকবো, আর যেই সুযোগ পাবো কাজটা করে ফেলবো। তুই এক্ষুনি উপরে গিয়ে স্যারকে জুস দিয়ে আয়। তাড়াতাড়ি যা। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তুমি তুমি এখানে কি করছো? আর এই বন্দুক? প্ল্যানিং ভালোই করেছিলিস তুই, কিন্তু তোর নির্বুদ্ধিতার কারণেই ধরা পড়ে গেলি শেষমেশ। এটার জন্য আমার কোনো অনুতাপ নেই স্যার। আমি আমার প্রতিশোধটা পূরণ করেছি। নিজের প্রতিশোধের আগুন নেভানোর জন্য কাউকে প্রাণে মারা কোনো বাহাদুরের বিষয় নয়। তাছাড়া রূপেশ কুমারকে মেরে তোমার ছেলে তো ফিরে আসবে না। এবার সারা জীবন জেলে বসে পৌঁছতে থাকো। যদি ফাঁসি না হয় তাহলে